As I said, এটা হচ্ছে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন টপিকের আন্ডারে আমরা অ্যাডমিশন টু ভিসা ইন্টারভিউ এই পাথওয়েটুকু নিয়ে কথা বলবো। যে আমার আগের যে মেন্টর ছিলেন উনি খুবই ডিটেলসে খুবই চমৎকার ভাবে টু দা পয়েন্টে উনি হচ্ছেন যে আন্ডারগ্র্যাড অ্যাডমিশনের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছেন, স্কলারশিপ নিয়ে, রিকোয়ারমেন্ট নিয়ে, ইভেন টাইমলাইন নিয়ে, এভরিথিং নিয়ে উনি খুবই ডিটেলসে টু দা পয়েন্টে কথা বলেছেন এবং খুবই ইনসাইটফুল তথ্য দিয়েছেন আপনাদেরকে। তো আমি আসলে শুরু করব অ্যাডমিশনটা পাওয়ার পর থেকে ইন্টারভিউ ফেস করার আগ পর্যন্ত যেই যে স্টেপের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে এবং তার আসলে ওয়েগুলো কি কি। সো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনাদের যদি পেন পেন্সিল থেকে থাকে তাহলে আমাদের আলোচনার মাঝখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন মনে আসে একটু সাথে সাথে লিখে ফেলার জন্য, যাতে সেশনটা শেষ হলে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে পারি। আমি আসলে আমার কি বলে যে স্লাইডটাতে আপনাদের এই আগের সেশন গুলো দেখতে দেখতে সামান্য একটুখানি চেঞ্জ এনেছে, কারণ আমি দেখলাম যে এখানে প্রসপেক্টিভ স্টুডেন্টের সাথে সাথে প্রসপেক্টিভ কিছু প্রফেশনালও আজকে আমাদের সাথে জয়েন করেছেন। যেমন আন্ডার গ্রাডের স্টুডেন্ট আছেন, গ্রাডের স্টুডেন্ট আছেন, প্লাস হচ্ছে আমি দেখলাম যে কিছু টিচার জয়েন করেছেন যারা আসলে কি ডিফারেন্ট ক্রাইটেরিয়াতেও ইউএসএ তে আসতে পারেন। ফর শিওর সেটা একাডেমিক ক্রাইটেরিয়াই। সো আমি এই কারণে আমার এই স্লাইডটা একটু চেঞ্জ করা। সো আমি একটু ধারণা দিতে চাই একাডেমিক ভিসা ক্যাটাগরির ব্যাপারে। আমাদের অনেকেরই ধারণা আছে যে ভিসা মানে, একাডেমিক ভিসা মানে হচ্ছে F1 ভিসা, যেটা স্টুডেন্ট ভিসা। তো একাডেমিক ভিসা আসলে তিনটা তিনটা একটা হচ্ছে M1 ভিসা, একটা হচ্ছে F1 ভিসা এবং একটা হচ্ছে J1 ভিসা। তো আমি আমার এই বছর আমার দ্বিতীয়বারের মতো ইউএসএ আসা এই টার্মে। আমি এর আগের টার্মে যখন ইউএসএ তে এসেছিলাম তখন যে একাডেমিক ক্রাইটেরিয়াতে এসেছিলাম সেটা ছিল J1 ভিসা। তাহলে F1 ভিসাটা, M1 ভিসাটা আসলে কি? M1 ভিসা হচ্ছে যে এমন একটা ভিসা যেটা ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইউএসএ তে তারা আসতে পারে। তার কারণ হচ্ছে কি, কোন ক্রাইটেরিয়া আসতে পারে? তারা আসতে পারে হচ্ছে ভোকেশনাল প্রোগ্রাম অথবা টেকনিক্যাল কোনো প্রোগ্রাম। দেখা যাবে যে তারা ইউএস এর কোনো একটা ভোকেশনাল ইনস্টিটিউটে বা একটা টেকনিক্যাল ইনস্টিটিউটে কোনো একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি বা একটা টেকনিক্যাল প্রোগ্রাম তারা করতে চাইলো, তখন তারা কিন্তু M1 ভিসাতে অ্যাপ্লাই করতে পারে। ইটস কাইন্ড অফ স্টুডেন্ট ভিসা। সো এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে কি সেম অ্যাজ F1 ভিসা। এটা নন ইমিগ্রেন্ট ভিসা, ফুল টাইম ভোকেশনাল স্টাডির জন্য তারা আসতে পারে, বাট এটা টাইমটা একটু লিমিটেড অ্যান্ড তারা কিন্তু এই সময়ের মধ্যে ওয়ার্ক অথরাইজেশনও পেতে পারে। এরপরে F1 ভিসা যেটা, সেটা তো আমরা আসলে সবাই জানি, যেটা ইন জেনারেল F1 ভিসা, যেটাতে আমরা আন্ডার গ্রাডে এসে থাকে, আমাদের স্টুডেন্টরা গ্রাডে এসে থাকে, পিএইচডির জন্য এসে থাকে। সো এইটা আসলে কি, এটা কিন্তু কোনো ভোকেশনাল বা টেকনিক্যাল ইনস্টিটিউট না। এটা হচ্ছে যে একটা কি আই মিন academic institute like college, university or even elementary secondary স্কুলও এটা হতে পারে, বাচ্চারা আসতে পারে। হ্যাঁ, বাচ্চারাও কিন্তু F1 ভিসা স্ট্যাটাসটা পেতে পারে। আচ্ছা, তো এইখানের জন্য যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে তার F1 এর জন্য তাকে সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে এবং আগের আমার মেন্টররা বলে গিয়েছেন যেটা যে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং সে যেই দেশের নাগরিক হয়, সাপোজ বাংলাদেশের নাগরিক হলে সেখানে তার একটা পার্মানেন্ট রেসিডেন্সি থাকতে হবে। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। এন্ড আরেকটা হচ্ছে J1 ভিসা, যে ভিসাটাতে আমি এর আগের বার ইউএসএ তে এসেছিলাম। এটা হচ্ছে কাইন্ড অফ এক্সচেঞ্জ ভিজিটর ভিসা, যে ভিসাটার অধীনে কি করতে পারে যে আপনার এডুকেটররা, রিসার্চাররা, তারা সায়েন্স, আর্টস এইসব বিষয়ের উপরে কি করতে পারে, তারা কালচারাল এক্সচেঞ্জ বা একাডেমিক এক্সচেঞ্জের জন্য ইউএসএ তে আসতে পারে। সো এই ভিসাটা তাদেরকে অ্যালাউ করে কি ভ্যারিয়াস পারপাস, লাইক তারা টিচিং এর জন্য আসতে পারে, রিসার্চ এর জন্য আসতে পারে, ট্রেনিং এর জন্য আসতে পারে। সো এই তিন ক্যাটাগরিতে কিন্তু আমরা একাডেমিক ভিসা গুলো পেতে পারি এবং আমরা এরপরে যে প্রসেস গুলো আমি এখানে আলোচনা করব সেই প্রত্যেকটা প্রসেস কিন্তু এই তিনটা মানে ভিসা ক্যাটাগরির জন্য প্রসেসটা একই। লেটস সি ওয়ান নেক্সট স্লাইড। ওকে, সো স্টেপস ফ্রম অ্যাডমিশন টু ইন্টারভিউ। তো ফার্স্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু গেট অ্যাডমিশন ইন আ ইউএস স্কুল। দ্যাটস দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু হ্যাভ।
দেন যেটা, যে ইউএস স্কুলে যখন অ্যাডমিশন আমি নিলাম, তখন কিন্তু তারা আমাকে একটা ফর্ম I-20 প্রোভাইড করবে। সো ফর্ম I-20 প্রোভাইড করার পরে আমার সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাকে একটা DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। এটা আমরা ইউএস কনসালটেন্টের যে আমাদের ওয়েবসাইট, সেখানে ঢুকলে আমরা DS-160 ফর্মটা ফিল আপ করতে পারবো। অ্যান্ড দেন হোয়েন ইউ উইল গো থ্রু দিস প্রসেস, ইউ উইল সি হোয়াট এভার ইট ইজ, ওইখানে কোন কোন ধরনের তথ্য দিতে হবে, কি দিতে হবে, সবকিছুই আসলে ফর্মটার ভিতরে দেয়া আছে। আমরা এখন আসলে অত বেশি ডিটেলসে যাব না, জাস্ট হচ্ছে ধাপগুলো আলোচনা করে যাব। সো DS-160 ফর্মটা ফিল আপ করে এটাকে সাবমিট করার পরে যেটা আমার কাজ, সেটা হচ্ছে যে, যেমন আমি বাংলাদেশের, সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইউএস এম্বাসি অর কনসুলেট ফ্রম বাংলাদেশ, সো ইটস ইন ঢাকা। সো আমি ওই ওয়েবসাইটে গিয়ে আমি কি করব, যে আমার ইউএস এম্বাসি বা কনসুলেটটা খুঁজে বের করব। অ্যান্ড দেন ওইখানে যে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই সিস্টেমেটিক ওয়েতে আমাকে কি করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনটা, ভিসা অ্যাপ্লিকেশন ফিটা আমাকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে আমাকে একটা ভিসা ইন্টারভিউ স্কেডিউল করতে হবে। আমার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলোকে প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড দেন ওকে, অ্যান্ড দেন আমাকে কি করতে হবে, যে ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হবে। সো দ্য ফার্স্ট থিং, অ্যাপ্লাই অ্যান্ড গেট অ্যাকসেপ্টেড টু এ ইউএস স্কুল, যেটা আসলে আমি আগের স্লাইডে বলে আসলাম, ঠিক এই জিনিসগুলোই। সো ইউএস স্কুল অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমি বলেছিলাম যে আমরা ফর্ম I-20 পাবো, এবং DS-2019 অর DS-6 কি বলে 160, যেটা আমার ভিসা ক্রাইটেরিয়া আমাকে অ্যালাইন করবে, সেটা আমাকে পে করতে হবে, ফিল আপ করতে হবে। অ্যান্ড দেন পে দ্য সার্ভিস ফি। ওকে, সো সার্ভিস ফিটা কি? সার্ভিস ফি হচ্ছে যে একটা ম্যান্ডেটরি ফি, যেটা আমাকে ভিসা ইন্টারভিউতে জয়েন করার আগে অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে, এবং সেটা হচ্ছে যে আমাকে সেই রিসিপ্টটাকে রাখতে হবে আমার ভিসা ইন্টারভিউতে যাওয়ার আগে। সো এখন বোধহয় সার্ভিস ফিটা $350, এবং এটা হচ্ছে একটা মানে নন রিফান্ডেবল ফি, যেটা আর রিফান্ড পাওয়া যাবে না। ওকে, সো এগুলো আসলে আমি আপনাদেরকে বলেছি যে DS-160 ফর্ম ফিল আপ করতে হবে, এম্বাসি কনসুলেট পেতে হবে, অ্যান্ড দেন পে দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফি। ভিসা অ্যাপ্লিকেশন ফিটাও পে করে আমাকে ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশন ফি পে করার পরে স্কেডিউল ইউর ভিসা ইন্টারভিউ, তখন আমরা কি করব, যে ইউএস এম্বাসির যে ক্যালেন্ডারটা আছে, সেখানে গিয়ে আমরা একটা ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করব। অ্যান্ড দেন প্রিপেয়ার দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস আছে সেগুলো প্রিপেয়ার করার পরে আমরা আসি ভিসা ইন্টারভিউতে। ভিসা ইন্টারভিউর জন্য আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? আমাদের ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে যে, যখন আমি ভিসা ইন্টারভিউ ডেট পেয়ে যাব, আমি ভিসা ইন্টারভিউতে যাব, তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাভ অল অফিসিয়াল ফর্মস রেডি। ভিসা ইন্টারভিউর ওইখানে কিন্তু আমাকে একটা, আমি ওইখানে একটা চেক লিস্ট পাবো, এবং সেটা ধরে ধরে আমাকে যে সমস্ত কাগজপত্র নিয়ে ভিসা ইন্টারভিউতে যেতে হবে, তার সমস্ত ফর্মগুলো আমাকে চেক লিস্ট ধরে ধরে রেডি করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ ব্রিং অল সাপোর্টিভ ডকুমেন্টস। এমন অনেক ডকুমেন্টস আছে যেটা কি আপনাকে ওখানে রিকোয়ার করতেছে না, বাট যে রিকোয়ার ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস গুলোকে এস্টাবলিশ করতে হলে আপনার কিছু সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টস গুলো আপনি রেডি করবেন এবং আপনি সেগুলো নিয়ে যাবেন। অ্যান্ড আপনি কি করবেন, অর্গানাইজ ইউর ডকুমেন্ট, ইট মিনস আপনার যেই রিকোয়ারমেন্টের সাথে যেই ডকুমেন্টস গুলো অ্যালাইন করে, সেটাকে আপনি একটা সুন্দর ওয়েতে অর্গানাইজ করে নিয়ে যাবেন। কারণ ভিসা ইন্টারভিউ লেন্থ হচ্ছে বড় জোর 3 থেকে 4 মিনিট বা 4 থেকে 5 মিনিট, সো ইউ হ্যাভ টু বি ভেরি অর্গানাইজড অ্যান্ড ভেরি প্রিপেয়ার্ড টু শো অল অফ ইউর এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টস। আন্ডারস্ট্যান্ড ইউর ভিসা পারপাস, দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। লাইক আপনাকে বুঝতে হবে, আপনি যদি F1 ভিসার জন্য দাঁড়িয়ে থাকেন, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ F1 ভিসা, এই ভিসাটার পারপাস কি, আপনি কেন যাচ্ছেন। ইফ ইউ আর আন্ডার দ্য J1 visa, so you have to understand the purpose of J1 visa. If you have the M1 visa, you have to understand the purpose of M1 visa. Said যে প্রত্যেকটা ভিসার কিন্তু ক্যাটাগরি যদিও একাডেমিক, তারপরেও কি প্রত্যেকেরই কিন্তু একটু একটু ডিফারেন্সিয়েশন আছে, প্রত্যেকেই সূক্ষ্মভাবে কিন্তু একে অন্যের থেকে আলাদা। সো ইউ হ্যাভ টু দ্য ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ইউর ভিসা পারপাস।
The next thing is understand country tie and be prepared to explain strong home country tie. আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কান্ট্রিটাই জিনিসটা কি, এবং এইটা কিন্তু আমরা যদি ভিসা ইন্টারভিউতে 3টা বা 4টা বা 5টা ক্রুশিয়াল বিষয়ের কথা বলি, এই কান্ট্রিটাইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল এলিমেন্ট। কান্ট্রিটাই বলতে আসলে আমরা কি বুঝি? যেমন আমার এর আগে একজন মেন্টর বারবারই বলে গিয়েছেন, সম্ভবত এসওপি এর যে সেশনটা ছিল সেটাতে ভাইয়া বলেছেন যে আপনার এসওপি তেও কিন্তু আপনাকে কান্ট্রিটাইটা দেখাতে হবে, রাইট? যে আপনি যে উদ্দেশ্যে আপনি ইউএসএ তে আসছেন সেই উদ্দেশ্যটা ফিল আপ হওয়ার পরে আপনার একটা সুনির্দিষ্ট পারপাস থাকবে, একটা গোল থাকবে, এবং আপনি দেশে ফিরে এইটা বা এইটা করবেন, সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। সো ভিসা ইন্টারভিউতেও কিন্তু এই কান্ট্রিটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে দেখাতে হবে যে আপনার কান্ট্রির সাথে আপনার একটা কি খুবই টাইট টাই আছে। সাপোজ আপনি হয়তো একটা জব করছেন, আপনি সেই জবটা ছেড়ে দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো ছুটিতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি আবার ফিরে এসে আপনার জবটাতে জয়েন করবেন, বা এই এই ডিগ্রিটা অর্জনের ফলে আপনার পদোন্নতি হবে, রাইট? বা আপনি নতুন একটা কিছু দেশে করতে পারবেন। ইভেন হচ্ছে আপনার ফ্যামিলি বন্ডিং, রাইট? আপনার যদি কোনো রিসোর্স থেকে থাকে এখানে, সেই রিসোর্স এগুলো সবই কিন্তু আমাদের strong country tie, and you have to be prepared to explain the country tie very concisely and strongly. Then the point is know your documents. So আমরা প্রথমেই বলেছিলাম যে you will bring all your supportive documents, and now we are saying that you have to know your documents. আপনি শুধু ডকুমেন্টস একজন আপনাকে গুছিয়ে দিল আপনি নিয়ে আসলেন, no, you have to understand all of your documents, you have to read all of your documents, and you have to know the purpose of all of your documents. লাইক আপনার যে ফর্ম I-20 সেটাকে আপনি ভালোভাবে পড়বেন, আপনার কোর্সের লেন্থ সম্পর্কে জানবেন, আপনার কোর্সের পারপাস সম্পর্কে জানবেন, আপনার হচ্ছে যে যেখানে আপনি যাচ্ছেন ইউনিভার্সিটি সেটা সম্পর্কে ভালোভাবে জানবেন, আপনার কোর্স ডিটেলস জানবেন, এবং আপনি সাথে করে যে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস নিয়ে যাবেন তার সম্পর্কে আপনার সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকতে হবে। Then we said anticipate common questions and practice answering, like travel plan, accommodation, duration of stay, and financial means. So আমরা কিন্তু যখন ভিসা ইন্টারভিউ দিতে যাব তার আগে আমাদের একটা ভালো প্রস্তুতি থাকবে, রাইট? এবং আমি কিছু কোশ্চেন কিন্তু খুবই কমন যেটা ওরা করে, যেমন হচ্ছে যে ইউনিভার্সিটির নাম কি, কোর্সের নাম কি, কেন এই কোর্সটা আপনি পছন্দ করছেন, এটার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কি সম্পর্ক, এই কোর্সটা করে আপনার হচ্ছে নেক্সট গোলটা কি, আপনি কি করতে চান, অলসো যে আপনার ট্রাভেল প্ল্যান কি, রাইট? আপনি গিয়ে কোথায় উঠবেন, আপনি কত বছর থাকবেন, আপনার ফিনান্সটা কোথা থেকে আসবে। সো এই যে কিছু কমন কোয়েশ্চেন আমরা কিন্তু আগেই গেস করতে পারি, এবং এগুলো খুবই কমন, এগুলো করেই। সো আই হ্যাভ টু লার্ন অ্যাবাউট দিস কোয়েশ্চেন, আই হ্যাভ টু প্র্যাকটিস আনসারিং দিস কোয়েশ্চেন, and I have to be very very realistic and practical about this question. It's not like they are like asking you something and you are thinking, okay, I know this answer, and you are answering like memorizing. No, be very very realistic, very very practical to answer all of the question. আমি যদি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি, আমাকে জিজ্ঞেস করেছে আমি কেন নর্থ ক্যারোলাইনা পছন্দ করলাম, নর্থ ক্যারোলাইনার ওয়েদার কেমন, এবং যেহেতু আমি ছেলেদেরকে নিয়ে আসছি, সো আমি কি ধরনের বাসা এখানে দেখেছি সেটা সম্পর্কে আমি জানি কিনা, ইভেন দো বাসাটার ভাড়া কিরকম। So you have to be very insightful. You have to collect all the information you are going through, like সে স্টেট সম্পর্কে, সেখানকার কালচার সম্পর্কে, সেখানকার ওয়েদার সম্পর্কে, ইভেন সেখানকার লাইফ এক্সপেন্স সম্পর্কে, সবকিছু সম্পর্কে কিন্তু আপনাকে আগে থেকে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। And a very common thing is like you have to have arrive on time, you have to have dress properly. I can say you have to the clean and formal dressing, and you have to speak confidently. And of course you will concise your answer, not that elaborative, because they do not have too much time to listen to you. So visa interview যেহেতু খুবই সংক্ষিপ্ত, সো আপনি খুবই সংক্ষেপে এবং খুবই কি বলে যে রিসোর্সফুল করে আপনার কোশ্চেনের আনসার গুলো প্রিপেয়ার করবেন এবং দিবেন।
And the last thing is you have to be very very respectful. হতেই পারে তারা আপনার ভিসা ডিনাই করে দিল, অনেকের ভিসা ডিনাই করছে, 10 জনের ভেতরে হয়তো একজন পাচ্ছে, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ডিসিশন অ্যান্ড ইউ হ্যাভ টু শো দিস রেসপেক্ট. সো ইন দ্য অল ওয়ে I will say that you will be respectful. সো ভিসা ইন্টারভিউর জন্য মূলত এইগুলোই হচ্ছে কি বলে যে আমার কাছে মনে হয়েছে যে প্রিপারেশনের জন্য খুবই জিস্ট জিনিস. And we will talk more if someone need more help, more details about visa interview session. I'm more than happy to talk to you later. We have the alumni guidance page, Facebook page. You can text here and we can talk to you. We can answer any of your question. সো মোটামুটি এই ছিল আমার আজকে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু. আমি আগেই বলেছি যে খুবই কনসাইজ এবং খুবই সংক্ষিপ্ত একটা সেশন আপনাদের সাথে আমার. সো ইউ গাইজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন. সো আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আপু, জি, একজন কোয়েশ্চেন করেছেন যে রিলেটিভস নিয়ে কোয়েশ্চেন করলে রিলেটিভস এর বিষয়ে কি হাইড করা উচিত? সাইদ ভাই প্রশ্ন করেছেন। ওকে, খুবই চমৎকার প্রশ্ন. ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই উইল সে রিলেটিভ নিয়ে কোয়েশ্চেন করলে আসলে এটা যদি এমন না হয় যে হি ইজ ইওর ফার্স্ট ফ্যামিলি, ইউ আর গোনা স্টে উইথ হিম অর হার লাইক ফ্যামিলি, রাইট? সেক্ষেত্রে রিলেটিভ নিয়ে আসলে উত্তর না দেওয়াই ভালো. হ্যাঁ, কারণ এগুলা ওদের অনেক ধরনের কোশ্চেন ওদের মধ্যে রেইজ করে, সাইকোলজিক্যালি ওদেরকে অনেক ভাবে এটা মোটিভেট করে. সো ইফ ইট লাইক ইউ হ্যাভ ইউর ফার্স্ট ফ্যামিলি, ইউ হ্যাভ ইউর ব্রাদার সিস্টার, you have your parents, someone like that, and you are gonna join with them, you're gonna stay with them, then you can say yeah I have someone. বাট যদি এমন হয় যে আমার কাজিন আছে, আমার প্রতিবেশী বা আমার মায়ের খালাতো ভাই চাচাতো ভাই, I don't think it's an like useful thing to say. So just say no. ওকে,